কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণরা চমৎকারভাবে মাঠে কাজ করলো। তারা একটা অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে তারা সোচ্চার ভূমিকা পালন করলো। এখন তারা নিজেরা মারামারি করছে, একজন একজনকে গুরুতর আহত করছে। ঋণ দেবে, ঋণ গ্রহীতাদের ধরে নিয়ে এসে এখানে তাদের জন্য সমাবেশ। এক পাশে আবার উত্তাল হচ্ছে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন খবরের পেছনের খবরে। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলা ভিশন ডিজিটালের প্ল্যানিং এডিটর মিজানুর রহমান সবুজ। সবুজ ভাই, আমরা আজ আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আমাদের এই পর্যালোচনামূলক অনুষ্ঠান। সবার আগে আমরা জানতে চাই আসলে নিউজ রুমের কি আপডেট, নিউজ রুমের আপডেটগুলো আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, খুব ঘটনাবহুল দিন পার করছি আমরা। শুধু আজকে না, গত কয়েকদিন ধরে বেশ অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটছে। আপনি দেখছেন বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একে অপরের উপরে হামলা করছে। কোনোটি একেবারে তুচ্ছ ঘটনা, কোনোটি আবার একটু ঘটনাটি বড়, কিন্তু সেটি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য ছিল। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখেন গত কয়েকদিন ধরে, কিছুদিন আগে আপনি দেখলেন যে ঢাকা কলেজ আর সিটি কলেজের শিক্ষার্থীরা একে অপরের সাথে মারামারিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এখন আবার কবি নজরুল, সোহরাওয়ার্দী সহ ওইদিকে মোল্লা কলেজের সাথে কালকে রাতে আমরা দেখলাম বুটেক্স এবং এটা পলিটেকনিক। মানে সিগনিফিকেন্ট ইস্যু কিন্তু এটা আসলে, যে শিক্ষার্থীদের একটা ঐক্য থাকার কথা ছিল তাদের মধ্যে এখন সংঘর্ষ। মানে এই বিষয়টা আসলে কি? এটাই আমি বলছি যে খুবই অপ্রত্যাশিত। মাত্র 3 মাস আগে কি দারুণ ঐক্য, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণরা চমৎকারভাবে মাঠে কাজ করলো। তারা একটা অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে তারা সোচ্চার ভূমিকা পালন করলো। এখন তারা নিজেরা মারামারি করছে, একজন একজনকে গুরুতর আহত করছে। দেখেন, এইটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। আমি বলবো এই কারণে যে এটার কিন্তু খুব লং টার্ম একটা ইফেক্ট আছে। অর্থাৎ এই যে একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে প্রতিদ্বন্দ্বী ভাবা কিংবা কারো প্রতি মিনিমাম সহনশীলতা না দেখানো, আজকে ধরেন যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার খেলো, তাদের মন থেকে কি এটা চলে যাবে? কখনোই না। কোনো না কোনো ঘটনায় আবার দেখবেন যে তারা আবার সেটার একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমি বলবো সকল শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য, শিক্ষকদের দায়িত্বশীল আচরণ করার জন্য, অভিভাবকদের এর ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে। এবং এই যে অসংখ্য শিক্ষার্থী আহত হলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করা হলো, ধ্বংসস্তূপে একদম পরিপূর্ণ করে দেওয়া হলো, ধ্বংসস্তূপে পরিণত করা হলো, এই বিষয়গুলো থেকে আমাদের এখনই এই মুহূর্তে থামা উচিত। না, আমরা কি শুধু নিউজ রুমের আপডেট কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলোই আছে নাকি না বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি? আমরা টোটাল সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আপনি ঠিকই বলেছেন, আপনি যেটি বলেছেন যথার্থই বলেছেন। দেখেন, এর বাইরেও অনেকগুলো ঘটনা ঘটেছে। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিলাম এই জন্য যে আমাদের তরুণরাই তো আগামী দিনে ভবিষ্যৎ। এই তরুণরাই তো আমাদেরকে এই মাত্র কয়েকদিন আগেই আলো দেখালো। তারা ঐক্যবদ্ধ হলো, মুষ্টিবদ্ধ হলো। এখন তারা যদি এইভাবে প্রতিদিন একে অপরের প্রতিপক্ষ হয়ে আঘাত করে, হামলা করে, মামলা করে, সংঘর্ষে জড়ায়, সেটা আমাদের ভাববার বিষয়। এই জন্য এটাকে আমি একটু বেশি গুরুত্ব দিলাম। এর বাইরে অনেকগুলো ঘটনা, এর বাইরেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকায় রিক্সা চালকরা এসে তারা একটা আন্দোলন করলেন। তারপর সোহরাওয়ার্দী উদ্যানে একটা মজার, বলা চলে একটা মজার সমাবেশ। ঋণ দেবে, ঋণ গ্রহীতাদের ধরে নিয়ে এসে এখানে তাদের জন্য সমাবেশ। এক পাশে আবার উত্তাল হচ্ছে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়। সবকিছু মিলে আসলে কি হচ্ছে? ঠিকই বলেছেন আপনি। আমি প্রথমে যেটি বলতে চাই, দেখেন বেশ কয়েকদিন ধরেই আমাদের ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা, আমাদের শ্রমিক ভাইয়েরা আন্দোলন করছেন। এটা দুইটা দিক আছে। একটা হলো যে আমি যতটুকু শুনেছি গণমাধ্যমে 10 থেকে 12 লাখ এই অটোরিকশা চালিত শ্রমিক আছে। আপনি এই জিনিসটাকে বাড়তে দিলেন কেন? একটা মানুষ একটা ইসের উপরে নির্ভরশীল হয়ে গেছে, আপনি প্রথমে কেন এটা ব্যবস্থা নিলেন না? এটা হলো গত যে আওয়ামী সরকারের দুঃশাসনের ফল। তারা প্রতিটা ক্ষেত্রে নানা ধরনের অপকর্ম করেছে এবং কোথাও কোনো নিয়ন্ত্রণ ছিল। এটা কিন্তু একটা বড় ব্যবসা।
এই যে ব্যাটারি চালিত রিক্সার যে ব্যাটারিগুলো, এটা নিয়ে অনেক বড় ব্যবসা হয়েছে এবং আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগের অনেক নেতাকর্মী এটাকে ব্যবসা করেছে। আপনি কি এটাকে দুঃশাসনের ফল বলবেন নাকি না এটা একটা সিন্ডিকেটের, মানে একটা সিন্ডিকেট বলবেন? সিন্ডিকেট কারণ তো অবশ্যই, এটা তো বড় একটা রাজনৈতিক দল, কিন্তু তারা তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো কিন্তু বিভিন্ন ধরনের। হ্যাঁ, তারা চিন্তা করছে যে কোনোভাবে যদি আমাদেরকে এখান থেকে বিতাড়িত হতে হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরকে যেন কলাপস করতে হয়। একইভাবে তারা, আমার কাছে যেটা মনে হয়, তারা প্রত্যেকটা সেক্টরকে খুব সুন্দরভাবে একটা সমীকরণ যদি আপনি মেলান, যে প্রত্যেকটা সেক্টরেই কোনো না কোনো ভাবে অস্থিরতা তৈরি হচ্ছে। না, আপনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন। এটা হলো প্রতিটা জায়গায় একটা সিন্ডিকেশন ছিল এবং ওই সিন্ডিকেট মিলে মিলে পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করত। এই যে ধরেন, আমি অটো রিক্সা চালক বা ব্যাটারি চালিত রিক্সা চালকদের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, এইটা আসলে অনেক দীর্ঘমেয়াদী চিন্তা করে করে নেওয়া উচিত, কারণ এতগুলো মানুষ, তাদের পরিবার, তারা কিন্তু এটার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আবার এইটার যে ক্ষতিকর দিকগুলো, এরা যে বেপরোয়া, সেটাও মাথায় নিতে হবে। অর্থাৎ বিষয়টাকে একটু দীর্ঘমেয়াদী সলিউশনে গেলে পরে আমার মনে হয় এটা ভালো হবে। না, এটা তো আপনার পূর্বের ঘটনা, কিন্তু এই মুহূর্তে এই বিষয়গুলো বাড়ছে কেন? মানে এই অস্থিরতা থামানো যাচ্ছে না কেন? একদম ভালো একটা ক্লু দিয়েছেন, এটা থামানো যাচ্ছে না কেন। গত 15 বছর ধরে যে নৈরাজ্য চলেছে, ওই সময় কিন্তু সরকার বেশিরভাগ ক্ষেত্রে বল প্রয়োগ করত। যেখানেই মনে হতো যে এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তারা ম্যাচাকার করে ফেলতো পুলিশ প্রশাসন দিয়ে, কখনো কখনো উঠিয়ে নিয়ে যেত। এখন বর্তমান সরকার তো কিছুটা লিবারেল আচরণ করার চেষ্টা করতেছে, মানুষের দাবিগুলো শোনার চেষ্টা করতেছে। এটা একটা দিক। আরেকটা হলো, সবাই মনে করতেছে এই সরকার বোধহয় একটু দুর্বল সরকার, রাজনৈতিক সরকার না। সুতরাং যত দাবি, মানে আপনার এলাকায় বোধহয় যদি ছোট একটা ঘটনাও ঘটে, আপনার কাজের বুয়াও চলে যায়, সেজন্য প্রেস ক্লাব এসে দেখবেন আন্দোলন শুরু করে দেবে। কিন্তু এটা কি আসলে তাদের দাবি নাকি না এটাকে দাবি হিসেবে উত্থাপন করা হচ্ছে? কারো কারো তো দাবি আছে, সেটার সাথে উস্কানি যোগ হচ্ছে। ধরেন কিছু একটা জিনিস আমিও চাই, কিন্তু আমি এই জিনিসটা চাই, এইটা সরকার এই মুহূর্তে দিতে পারবে কিনা এটা তো আমাকে বুঝতে হবে। আমি আজকে এসেই যদি একটা দাবি করি, সেটার জন্য তো সমাধানের জন্য সময় দিতে হবে। তিতুমির কলেজকে তারা চাচ্ছে বিশ্ববিদ্যালয় করতে হবে, ঠিক আছে, ফাইন। যদি আজকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয়, তাহলে আগামীকাল ঢাকা কলেজ বলবে আমাকে বিশ্ববিদ্যালয় করো, আরেকটি কলেজ এসে বলবে, বদরুন্নেসা বলবে আমাকে করো। তো ভাই, একদিনে এসে সব দাবি চাইলে তো হবে না। 15 বছর আপনারা কোথায় ছিলেন? আস্তে আস্তে জিনিসটা নিজেকেও বুঝতে হবে, সরকারকেও সময় দিতে হবে, এবং সরকারের দিক থেকেও না। আমি তো একটা, কেউ যদি চায় সরকারকে চাপে রাখার জন্য, তাহলে সময় তো আর কেউ দেবে না। এই বিষয়গুলোতে আরো যত জটিল করা যায় বা যত বড় করা যায়, এটাই তো করবে। হ্যাঁ, সেটা তো তারা চাইবে, কিন্তু সেই ক্ষেত্রে সরকারকেও একটু কৌশলী হতে হবে, সহনশীল হতে হবে। সরকার করছে সেটা। দেখেন, সরকারের এই সহনশীলতার সুযোগ নিচ্ছে কিন্তু আবার অনেকে। তারা যে পরিমাণে সড়ক অবরোধ করেছে গত 3 মাসে বিভিন্ন ফোরামে, বিভিন্ন নামে, এটা অ্যাবসার্ড, এটা হইতে পারে না। মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে, সাধারণ মানুষ। এই জন্য সরকারকেও কৌশলী আচরণ করতে হবে, খুব হার্ডলাইনেও আবার যাওয়া যাবে না। মানে কৌশলী বলতে আপনি কি ধরনের কোনো পরামর্শ আছে? যারা এই পক্ষগুলো আছে, তাদের কথাগুলো সরকারকে শুনতে হবে। কিভাবে শুনবে সেটা? তাদের একটা প্রতিনিধি দলকে ডাকতে হবে, তাদের সাথে বসতে হবে, অথবা তাদের যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে তাদেরকে বলতে হবে, ভাই আমরা একটা অন্তর্বর্তী সরকার মাত্র দায়িত্ব নিয়েছি, আপনার দাবিটা যৌক্তিক হলেও আমাদেরকে সময় দিতে হবে। যদি তারা সরকারের এই দাবি না মানে, তাহলে বুঝতে হবে তার অসৎ উদ্দেশ্য আছে। তা সেক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম, আমার কাছে যেটা মনে হলো, আপনার সাথে একটু যোগ করতে চাই, যখন কমিশন গঠন হলো, বিভিন্ন সংস্কার কমিশনগুলো করলো, তো সেই সময় দাবি দেওয়া নিয়ে একটা কমিশন কিন্তু, মানে এখন হতে পারে আবার নরমালি নাম কি হবে, দাবি দেওয়া কমিশন, অন্য কোনো নাম দিতে পারে, যে এটা অন্য ধরনের পর্যালোচনামূলক অথবা সংযুক্তি কমিশন, মানে যে কোনো একটা নাম হতেই পারে, সেটা সরকার বুঝবেন নামটা। কিন্তু এটা যদি এরকম হয় যে রাস্তায় মানুষ নামবে না, তাদের যার যে দাবি দেওয়া আছে, যে কোনো ইয়ে আছে, এই কমিশনে তারা জমা দিবে, এই একটা কমিশন তো করতেই পারে সরকার। সেটা করতে পারে, কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, এটাও ঠিক, আপনি যতক্ষণ পর্যন্ত রাস্তা বন্ধ না করবেন, মানুষকে জিম্মি না করবেন, সরকারকে বাধ্য না করবেন, আমাদের পেছনের ইতিহাস কিন্তু খারাপ না। আমরা তো পেছনের ইতিহাস যেটা ছিল, সব ইতিহাসকে ব্রেক করেই কিন্তু এখন সংস্কারমূলক বিভিন্ন কার্যক্রম চলছে। অন্তর্বর্তীকালীন মানুষের মাথায় মগজে কিন্তু এটা হঠাৎ একদিনই চলে যাবে না।
না, কিন্তু আপনি তো বলতে পারবেন পরবর্তীতে যে আমরা আপনাদের দাবি দেওয়া শোনার জন্য আমরা একটা কমিশন আছে, অথবা প্রত্যেক জেলায় জেলায় আপনার ইভেন থানা পর্যায়ে এটার একটা একটা প্রতিনিধি অথবা একটা নানা desk ধরনের করে দেন। অভিযোগ এবং না, সেটা অভিযোগ সমাধানমূলক box, কমিটি অভিযোগ- করতে পারে। অভিযোগ কমিশনও যদি আপনি করেন, মানে বিষয়গুলো হচ্ছে আপনার প্রত্যেক জেলায় জেলায় ডিসি অফিস থেকে শুরু করে একটা ছোট ডেস্ক করতেই পারেন। সেটা করতে পারে, কিন্তু ধরেন সরকারের আসলে তারপর যদি নামে, যারা নামে তখন তো সাধারণ মানুষ সহ এদেরকে তখন প্রতিহত করা। হ্যাঁ, সেটা করা যেতে পারে, সেটা করা যেতে, এটা একটা অপশন হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ধরেন সরকারের পরিধিটাও একটু ছোট, মানে নর্মালি আমরা কি দেখি, কোনো একটা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে 30 থেকে উপরে 40-45 জন পর্যন্ত থাকে। সেই হিসাবে এই সরকারের পরিধিটা ছোট আছে। এই সরকারের চ্যালেঞ্জগুলো অনেক, অর্থনৈতিক অবস্থার তো একদম 12টা-13টা বাজায় রেখে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসন, ধরেন এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, পুলিশ কিন্তু খুব বড় ধরনের অ্যাকশনে যেতে পারছে না। দুইটা কারণ, একটা হলো ছাত্র, আপনি স্টুডেন্টদের বিরুদ্ধে চাইলেই যে কোনো ধরনের বড় অ্যাকশন নিতে পারেন না, না। স্টুডেন্টরা তো জাস্ট কয়েকদিনে নামলো, এটা তো প্রতিদিন যখন একটা না একটা গ্রুপ যখন নামছে, এই ব্যর্থতার পরেই কিন্তু যে যার মতো করে সাহস পাচ্ছে। আপনার কাছে কি আসলে মানে এরকমই মনে হয়, নাকি না আপনার কাছে আসলে কি মনে হয়? আমার কাছে একটু অবজারভেশনটা হলো এরকম যে দেখেন, মানে এই যে পুলিশের কিন্তু মনোবল ভেঙে গেছে, এটা সত্য কথা, এতে মানে ভুল নাই আমি মনে করছি। এই যে পুলিশের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, প্রায় প্রতিদিনই আপনি দেখবেন নতুন নতুন করে বদলি পরিবর্তন করা হচ্ছে বিভিন্ন সেক্টর। এখন একটা মানুষ তো একটা জায়গায় এসে সেট হতে পারছে না, সে কী ভূমিকাটা নেবে, তাকেও তো একটু অ্যাডজাস্ট করতে হবে একটা। এবং এখন ঢাকায় যারা নিয়োগ পাচ্ছে, যারা দায়িত্ব পালন করছে, তারা বেশিরভাগই কিন্তু গত 15 বছর ধরে ঢাকার বাইরে ছিলেন। তারা এসে ঢাকায় একটা থানায় অ্যাডজাস্ট হওয়া, তার পরিবার নিয়ে আসা, নতুন একটা পরিবেশ, অলিগলি চেনা, পরিস্থিতি মোকাবেলা করা, চ্যালেঞ্জগুলো কিন্তু তারা ফেস করে। মানে এটি আমার মনে হয় যে এটা কিন্তু তারা চ্যালেঞ্জ নিচ্ছে। আবার বর্তমানে যারা ঢাকার যে পুলিশ সদস্যরা কাজ করছেন, এদেরকে আবার বলাও হচ্ছে যে তোমরা খুব বেশি অ্যাগ্রেসিভ হবা না, তাইলে আগের স্বৈরাচার সরকারের সাথে তোমার পার্থক্য কি থাকবে। আমার কাছে মনে হয় যে এখন ফোর্সের বাইরে, ফোর্স দিয়ে তো সবকিছু কন্ট্রোল করা যায় না, ফোর্সের বাইরে আপনি যেটা বলছিলেন কৌশলী হয়। এই সরকারকে কতটুকু কৌশলী মনে করছেন, বা সরকারের সাথে যে লোকজনগুলো এই আছে? জায়গাটাতে আসলে কিছুটা না, অথবা বলা চলে কিছু ক্ষেত্রে বড় ঘাটতিও আছে। কারণ যেই সমন্বয়করা, যেই ছাত্র প্রতিনিধিরা আমরা দেখলাম কত চমৎকারভাবে বিগত আন্দোলনের সময় সব কিছু সমন্বয় করলো, এই জায়গায় আমার মনে হয় কিছুটা বড় ধরনের ঘাটতি আছে। সমন্বয়ক বা যারা ছাত্র প্রতিনিধি বা যারা ভালো ছাত্র নেতা, তাদের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সবাইকে বোঝানো, এটা হওয়া উচিত, এবং সবাইকে ঐক্যবদ্ধ করে, এবং সংশ্লিষ্ট যারা পক্ষ আছে, বিএনপি, জামায়াত, হেফাজত, চরমনাই, আবার তাদের যে অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই সমস্ত ছাত্র সংগঠনকেও তাদেরকে কাছে নিয়ে নিতে হবে। অবশ্যই সবাইকে নিয়ে, এক কথা বললাম, যারা স্বৈরাচার বিরোধী তাদের সবাইকে একসাথে নিয়ে সরকারের দায়িত্ব এটা, যে আমরা সবাই মিলে যে কোনো ধরনের বড় সমস্যা আমরা সমাধান করব। এই জায়গায় সরকার ঘাটতি আছে। তার মানে হচ্ছে এই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপের কারণেই চারদিক থেকে একটা সহযোগিতা অথবা বিভিন্ন ধরনের অস্থিরতার সুযোগগুলো তারা পাচ্ছে। আরেকটা বিষয় আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন, এই যে একটা বিষয় আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে শাহবাগে আজকে কয়েকটা বাস বোঝাই করে, খুব ইন্টারেস্টিং, এটা আমি বলছিলাম যে আসলে এই ধরনের সমাবেশ বোধহয় বাংলাদেশে এটাই প্রথম। আপনি চিন্তা করতে পারেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, যে আপনি চিন্তা করতে পারেন যে এই 2024 সালে এসে, এই যুগে এসে, এই সময় এসে আমি জানি না, শুনি না, চিনি না যে কে আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু বলছে যে ওখানে গেলেই, সমাবেশে গেলে কমপক্ষে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। সুজ ভাই, তার মানে কিন্তু আপনি দেখেন, এইটাই কিন্তু মানে বোঝা যায় যে আসলে এর পিছনে কি চলছে। না ঠিকই তো, কিন্তু এগুলো আসলেই আন্দোলন নাকি না একটা অস্থিরতা করার, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট ষড়যন্ত্র। এটা তো ষড়যন্ত্র, চক্রান্ত। এখন ধরেন আওয়ামী লীগের এই মুহূর্তে করার কি আছে আপনি বলেন? এটা শুধু কি আওয়ামী লীগ একাই করতে পারে, না আরো অন্য কেউ? এই মুহূর্তে তো আওয়ামী লীগই, যেহেতু তারা ক্ষমতার বাইরে, তারা কোথাও মাঠে নেমে মিছিল, সংগ্রাম, সমাবেশ করতে পারছে না,
এই মুহূর্তে তো তারাই করবে, এটা তো অন্য কোনো দল আমার সাধারণ সেন্সে বলে এই মুহূর্তে তো তারা এটা করতে চাইবে না। আচ্ছা, এই যেটা ইন্টারেস্টিং ঘটনাটা বলছিলেন যে আসলে পরবর্তীতে এটার আহ্বায়ক যিনি ছিলেন, এটার যে উদ্যোক্তা, তাকে তো আটক করা হয়েছে। হ্যাঁ, মানে এই বিষয়টা আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই, আমি আসলে তার ব্যাকগ্রাউন্ড একদম সংক্ষেপে বলি। ভদ্রলোকের নাম বোধহয় আমিন সামথিং আমিন। ভদ্রলোক দেখলাম চমৎকার একটা নাম দিয়েছিল, অহিংস গণ অভ্যুত্থান, কিন্তু সেটা আবার অহিংস। এবং তার যে চিরকুট সবার হাতে উনি ধরিয়ে দিয়েছেন, সেখানে লেখা দুর্নীতির যে টাকা, সেই পাচার করা টাকা ফেরত এনে সেই টাকা থেকে সবাইকে লোন দেওয়া হবে। কনসেপ্টটা কিন্তু ভালো, মানে তার চিন্তা চেতনাটা ভালো, এবং এইটার পেছনে দেখবেন বড় হাত আছে। এটা যদি গোয়েন্দা সংস্থাগুলো ভালোভাবে তদন্ত করে দেখে, এটার পেছনে দেখবেন যে বড় একটা সিন্ডিকেট, বড় একটা মাস্টার মাইন্ড, বড় একটা গ্রুপ আছে, এবং সেটার জন্য ভালো ইনভেস্ট করা হয়েছে। তার মানে কি এখন এই সরকারকে বা এই নগরবাসীকে অস্থির করে তোলার জন্য এরকম প্রতিদিন ঘটছে? এই চ্যালেঞ্জগুলো তো আসবে, এই চ্যালেঞ্জগুলো আপনাকে মাথায় রাখতেই হবে। সরকার এবং যারা একটা নতুন বাংলাদেশ চায়, দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলছে, তাদেরকে প্রতিনিয়ত কথা কিন্তু বলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। অর্থাৎ আবার এইখানে কিছু অলসতা শৈথিল্য আছে, যারা এই দীর্ঘ 15-16 বছর ধরে আন্দোলন করে করে আজকে একটা পর্যায়ে এসেছে। অনেকের মধ্যে একটু শৈথিল্য ভাব আছে, একটু গা ছেড়ে দেওয়া ভাব আছে, একটু দূরত্বও কিন্তু তৈরি হচ্ছে। তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে হেয় করার চেষ্টা করছে। এগুলো করা উচিত না। আপনাদেরকে যে কোনো মূল্যে এই অর্জিত অধিকার, স্বাধীনতা এবং নতুন বাংলাদেশকে ধরে রাখতে হলে ছোট ছোট নিজেদের মধ্যে যে বিভেদগুলো আছে, অনৈক্য আছে, সেগুলোকে অবশ্যই পরিহার করে যে কোনো মূল্যে বাংলাদেশ যাতে এগিয়ে যায়, সেই ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের কাছেও তাই মনে হয় যে আসলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে, যদি সবাই সচেতন হয়, তাহলেই হয়তো বা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা সেই প্রত্যাশা করছি, সেই প্রত্যাশায় আজকের মতো আমাদের এই আয়োজন শেষ করছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে এর পরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।